আলহামদুলিল্লাহ, সকাল সকাল বের হয়ে পড়ছি, যদি একটু লেট হয়েছে। 7টায় বের হওয়ার কথা ছিল, এখন বাজে 7টা 10। আমি এখনও বাইকে চেইন লুপ করি নাই, বাইক ওয়াশ করি নাই। দেখি কি অবস্থায় আছে। আজকে নতুন একটা সেট আপ করেছি হেলমেটের। মাইক্রোফোনটা একটা খুব সুন্দরভাবে ডিআইওয়াই করেছি। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমার গ্লাভস রেখে গেছো, এটা কি লাগবে না? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু দাও না কষ্ট করে নিচে। আমি ভুল করে গ্লাভস রেখে গিয়েছি। سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون. الحمد لله الحمد لله الحمد لله. الله أكبر الله أكبر الله أكبر. سبحانك اللهم إني ظلمت نفسي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. ভাই ওয়েট করছে হয়তো, আমাকে ফোন দিয়েছে, আমি ফোন ইচ্ছাকৃত রিসিভ করি নাই, কারণ সে আমাকে যখন ফোন দিয়েছে তখন আমি কেবল বাসা থেকে বের হচ্ছি, কিচ্ছু করার ছিল না আমার। আমি অনেকক্ষণ তার জন্য ওয়েট করেছি। সে আমাকে টাইম দিয়েছে 7টা, তার 7টায় বের হওয়ার কথা, বলেছে 10 মিনিট পরে বের হবো। 7টা 45-এর দিকে সে আমাকে বলেছে 10 মিনিট পরে বের হওয়ার কথা। তো আমি সেই অনুযায়ী বের হয়েছি। এখন হচ্ছে আমাদের মিট আপ লোকেশন হচ্ছে মেহরহানি ফ্লাইওভার পার হয়ে ওই ডিরেকশনটা। এগুলো কি রিসাইকেল হবে? কি অবস্থা? ইউজড নাকি নিউ বোঝার উপায় নাই। ইয়া আল্লাহ। খিলগাঁও আমার খুবই চেনা পরিচিত এবং পছন্দের একটি এরিয়া। এই বাসায় আমরা ছিলাম বেশ অনেক দিন। আমি এতক্ষণ কথা বলছিলাম, ভেবেছিলাম যে আমার ক্যামেরা অন আছে, আপনাদেরকে আমার যে আমরা যে বাসায় থাকতাম সেই বাসাটা দেখাচ্ছিলাম। খিলগাঁও খুব পছন্দের আমার জায়গা এবং ভালোবাসার এরিয়া। চেনা পরিচিত রাস্তাঘাট, চেনা পরিচিত মানুষজন, চেনা পরিচিত সব কিছু। এজন্য খিলগাঁও এরিয়াটা কেন জানি আমার খুব ভালো লাগে। আমরা সি ব্লকে থাকতাম, আর গতকাল এই ফ্লাইওভারের এই ডিরেকশন থেকে আমার ডিস্ক লকটা হারিয়ে গিয়েছে। মেবি একটা বড় ঝাঁকি লেগেছিল সেখান থেকে, আই ডোন্ট নো আসলে যে এই ফ্লাইওভার থেকেই হারিয়েছে কিনা, অথবা জ্যামের ভেতর থেকে। আপনারা তো নিশ্চয়ই দেখেছেন এর আগের ব্লগে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। সমস্ত ধরনের আর্থিক, মানসিক, শারীরিক বিপদ আপদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি আশ্রয় গ্রহণ করছি, ক্ষমা প্রার্থনা করছি এবং সমস্ত ধরনের ক্ষয়ক্ষতি, অনিষ্ট থেকে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশা করছি। একটা স্কুলের বাচ্চাদের পরিবহন গাড়ি অপোজিট ডিরেকশন থেকে, রং রুট থেকে এমন স্পিডে আসছিল, কি আর বলতাম। রং রুট থেকে যে কি পরিমাণ রিক্সা, ভ্যান, মোটরসাইকেল এবং অন্যান্য যানবাহন যাওয়া আসা করে সেটা বলাই বাহুল্য। এবং রাস্তাটা অর্ধেক ঘিরে রেখেছে হচ্ছে উল্টা ডিরেকশন থেকে সিএনজি, বাস, গাড়ি। এরা আশেপাশে জাতীয় নার্সিং শিক্ষা ইনস্টিটিউট আছে, মুগদা মেডিকেল কলেজ আছে। এই পিক আওয়ারে হয়তো তাদের কিছু ট্রিপের জন্যে তারা এই যে জনজীবনে ভোগান্তির কারণ হয়ে দাঁড়াইছে আর কি অবস্থা। ঢাকায় যেই পরিমাণ কন্টেন্ট, এই যে রং রুট, যানজট এবং মানুষজনের যেই জীবনযাত্রা, কন্টেন্টের কোনো অভাব নেই, লাইফের কোনো নিশ্চয়তা নেই, সেমভাবে কন্টেন্টেরও কোনো অভাব নেই। অবস্থা ভয়ানক। ওই যে একটা ও ভাই আসছে, ও ভাই। রাস্তার অর্ধেক বাস আর সিএনজি দিয়েই ভরা থাকে। জাস্ট এই একটা দুইটা দেখছেন, এই হচ্ছে অবস্থা। পুরা রাস্তা যেই পরিমাণ প্রশস্ত, অর্ধেকই সিএনজি এবং বাস দিয়ে, দূরপাল্লার বাস দিয়ে রাস্তা ব্লক হয়ে আছে।
Yes, alhamdulillah. Bro, I'm coming, inshallah. আমি আসলে জ্যামে ছিলাম, আমার ফোন ধরার কোনো ওয়ে ছিল না। চলো এখন লেট হয়ে গেছে, তো আজকের ভিডিও এখান থেকে শুরু করছি। আসসালামু আলাইকুম, দিস ইজ ইউর ব্রাদার সাজিদ রহমান। আমরা আজকে যাচ্ছি ঢাকা থেকে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। 2 দিন আমরা ইনশাল্লাহ পাহাড়ে কটেজে কাটাবো এবং আপনাদের সাথে আমাদের প্রত্যেকটি মুহূর্তগুলো শেয়ার করব। গত পর্বে আপনারা অনেক ট্র্যাজেডিক গল্প শুনেছেন, এই পর্বে আশা করছি ইনশাল্লাহ কোনো ট্র্যাজেডি থাকবে না, শুধুই আমাদের জার্নি এক্সপিরিয়েন্স। মেয়রহানি ফ্লাইওভার ক্রস করার সময় লেফট সাইডে সিলেট ডেমরা রোড থাকে একটা, আমরা ওই রোডটা ক্যান্সেল করেছি এবং পূর্বাচল থেকে যেতে চেয়েছিলাম। চিন্তা করলাম যে আমাদের খুল্লি হয়ে যাবে বেশি, এই জন্য আমরা চিটাং রোড অর্থাৎ এই যে সাইনবোর্ড এলাকা, এই রাস্তাটা বেছে নিলাম। আমি আসলে নস্টালজিক হয়ে যাচ্ছি কিছু কিছু ক্ষেত্রে, কারণ একটা সময় রেগুলার ভোরবেলায় আমার অফিস ছিল কাশপুর ব্রিজ সংলগ্ন। ভোরবেলায় আমি যাতায়াত করতাম ডেইলি, ঘড়িতে সময় 7:56, অর্থাৎ ধরা যায় যে সকাল 8টায় আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি। জাহিদ ভাই ভিডিও করা শুরু করে দিয়েছে, জানি না সে কি উল্টাপাল্টা বলছে আমার নামে। এনিওয়েজ, বড় ভাই মানুষ, টুকটাক এদিক সেদিক বলতেই পারে। এই সেই চিরচেনা চিটাং রোড, প্রতিদিনের নিত্যকার যাতায়াতের রাস্তা ছিল আমাদের এটা। এই আমার কাশপুর ব্রিজ, আর একটু সামনে গেলেই আমার অফিস ছিল। একটা সময় দৈনিক দিনের একটা বড় শতাংশ এই ঠিক এই জিনিসটা, ইন্নালিল্লাহ, তাও আবার ব্রিজের ওপরে, মানে কি বলবো। এখান থেকে আমরা চলে যাচ্ছি লেফটে, আমাদের ডিরেকশন সিলেট ডিভিশন ফ্রম খুলনা ডিভিশন। রাইট নাও আমরা ঢাকা ডিভিশনে আছি, বাট আমরা যাচ্ছি হচ্ছে সিলেট ডিভিশনে। না, রাস্তার সাইডে যে পরিমাণ বাম্পি এবং ভাঙাচোরা, সাইড থেকে ভাবে আসলে যাওয়াটা ঠিক হবে না। না, ভালো হয়েছে যে ওভারটেক করি নাই, চাইলে করতে পারতাম, বাট আমি ইনকনফিডেন্ট এবং টাইমিংটা মেলেনি বিধায় ওভারটেকটাও করি নাই। একদম সেফ সাইডে ওভারটেকিং ছাড়া আমি ওভারটেকের রিস্ক নেই না, কারণ আমি এখন একটা টান দিলেই আমি ক্যাচ করে ফেলবো আমার পার্টনারকে। সো কেন এত এই সমস্ত কারণেই সে নো টু ওভারটেকিং। সিলেট থেকে আসার দিন খুবই ক্লান্ত হয়ে গিয়েছিলাম আমি, আজ থেকে 5-6 মাস আগে যখন সিলেটে গিয়েছিলাম। তখন ভোলাগঞ্জে ছিলাম, সাদা পাথরের এরিয়ার ভেতরে বেশ কিছুদিন ঘুরেছি। শ্রীমঙ্গল ছিলাম, মৌলভীবাজার ছিলাম। তখন আমার কাছে বাইক ছিল না, তখন আসলে ওই ইন্টেনশনে আসলে যাওয়া হয়নি বিধায় ঘোরাফেরা হয়েছে ঠিকই, কিন্তু ব্লগিং বা ফিল্মিং করা হয় নাই। এই যে অবস্থা রাস্তায়, মানে একটা মহাসড়কে 2 চাকার জন্য জায়গাটা কোথায়? রাস্তায় একটা বড় গর্ত ছিল, যদি একটু স্পিড কমিয়ে আমি পড়েছি। ভাই সিগন্যাল যদিও দিয়েছিল, সিগন্যালও যখন দেখেছি তখন সামনেই গর্ত বেঁধে গেছে আর কি, তখন কিছু করারও ছিল না, যার কারণে গর্তটা আমার কপালে থেকে গেছে। এই অফরোড আমি চাই না। আমি যেভাবে আমার বাইককে মেনটেন করার চেষ্টা করি, এইভাবে তো আসলে কয়েকদিন গেলে আমার বাইক পুরো গোসল হয়ে যাবে, ধুলার গোসল। একটা হাইওয়ে, এটা ঢাকা সিলেট মহাসড়ক, সেইখানের অবস্থা হচ্ছে অপোজিট ডিরেকশন থেকে দেখেন ইজি বাইক, ইঞ্জিন চালিত রিক্সা সব আছে, সব, কোনো কিছুই বাকি নাই। আর আমরা মানে বাইকারদের জন্য বাংলাদেশের মহাসড়কগুলোতে জায়গাটা কোথায় আমার আসলে একটা প্রশ্ন। রিক্সার জন্য জায়গা আছে, ইজি বাইক, ভ্যান, আনফিট গাড়ি, দেখেন আমি যাব কোত্থেকে দেখেন আপনারাই বলেন। এখন আমি আমার যাত্রা পথে এইগুলো নিয়ে ক্যাচাল করব, নাকি আমি আমার রাস্তা মেনটেন করব? সবসময় তো আসলে ফিল্ম করার সুযোগ হয় না, যে কি পরিমাণ যে এই জিনিসগুলো ফেস করেছি।
এতটুকু রাস্তাতে, যা বলার বাহিরে। কিন্তু আমরা 500 ক্রস করছি এবং আমার অন্যতম একটা পছন্দের মসজিদ কমপ্লেক্স এবং মাদ্রাসা, সেটা হচ্ছে এটা। আমার ইনস্টাগ্রামে যদি আপনারা কেউ ফলো করে থাকেন, হয়তো বা ছবি আছে, আমি জানি না এটা আর্কাইভে কিনা বা ডিলিট করে দিয়েছি কিনা। এই যে মাদ্রাসাটা, মাদ্রাসা দারুল হাদিস সালাফিয়া, মাদ্রাসাটা যখন হচ্ছে শুরুর দিকে, তখন আমার ইনস্টাগ্রামে একটা ছবি থাকার কথা। আমি এখানে একটা ছবি তুলেছিলাম আমার বাইকের। আমার হর্নেট 2 খুবই শান্ত, একই সাথে খুবই অ্যাগ্রেসিভ একটা বাইক, যেটা এই যে ঢাকা খুলনা রাইড করলাম, এখন সিলেট হাইওয়েতে আছি, যেটা দেখছি বা যেটা ফেস করছি সেটা হলো অন্যান্য বাইক আমাকে যখন ওভারটেক করে, হতে পারে পালসার N160, অ্যাপাচি এবং অন্যান্য ব্র্যান্ডের বাইক, যখন ওভারটেক করে যায় তখন তাদের ইঞ্জিন রেভের যে আওয়াজ এবং তাদের যে ভাইব্রেশন আমি এখান থেকে ফিল করি। অথচ আমি আলহামদুলিল্লাহ, মানে আমার হর্নেট 2 আলহামদুলিল্লাহ খুব অনায়াসেই আসলে ওভারটেক করে যায়, যেটা আমি আসলে আমি টেরও পাই না, আমাকে কোনো বেগ পেতে হয় না। মোটরসাইকেলের জন্য টোলের ব্যবস্থা নাই। আমরা চলে আসলাম ভৈরব ব্রিজ। সিলেট 150 কিলো এখনো দেখাচ্ছে। ভৈরব ব্রিজটা আমার কিছুটা পাকশি যাওয়ার সময় যেই লালন সেতুর যেই স্টার্টিং পয়েন্ট, সেই রকম লাগে কিছুটা। এই ভৈরব ব্রিজে আমার এর আগেও ব্লগ আছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমার চ্যানেলে পেয়ে যাবেন। এই পাশে রেল স্টেশন, রেল লাইনের ব্যবস্থা, এই হচ্ছে নদী, আর এই হচ্ছে আমাদের ব্রিজ। চলছি ছুটে 5 গিয়ারে 73 কিলোমিটার/আওয়ার স্পিডে। সময় হয়েছে 10:13 এবং আমরা ক্রস করেছি 95 কিলোমিটার, ক্রস করে ফেলেছি। ভাই হচ্ছে ড্রোন ফ্লাই করতে চাচ্ছিল, তো একটু আতঙ্কিত হচ্ছে যে ভৈরব ব্রিজের উপরে কোনো রেস্ট্রিকশনস আছে কিনা, কোনো ঝামেলা হয় কিনা, ঝামেলা এড়াইতে চাচ্ছিল। তো আমি বললাম যে আশেপাশে তো কোনো আমার জানা মতে ক্যান্টনমেন্ট এরিয়াও নাই, রেস্ট্রিক্টেড এরিয়াও নাই, এবং একটা উপজেলা, সো ঝামেলা হওয়ার তো কথা না। আর ঝামেলা হলে আমরা নামায় ফেললাম, প্রয়োজনে ফুটেজ ডিলিট করে দিলাম। তো আমরা সেই ড্রোন ওড়ানোর প্রস্তুতি নিচ্ছি। আর ব্রিজের টোল প্লাজা ব্রিজ পার হয়ে এখন একটু দাঁড়াচ্ছি, আমাদের বাইকটাকেও একটু রেস্ট দিচ্ছি, আমরাও একটু হাঁটাহাঁটি করছি। এই আর কি অবস্থা ভাই, পুরো ফুল ফ্লেজ মোটো ট্রাভেলার। আর আমি হচ্ছে কোনো মতে ব্যাগটা, আমার যে রেগুলার ব্যাগ আছে ল্যাপটপে, সেই ব্যাগ কোনো মতে আর কি বাঞ্জি কট দিয়ে পেছনের ওই যে ক্যারিয়ারটায় পাচ্ছি। আর এইটা করতে চাইছিলাম, এটা যদিও মানে টপ বক্সটা খরচ সাপেক্ষ এবং খুলনাতে এইভাবে আসলে কেউ বুঝে না বা পারে না, কেউ করছে, মানে কেউ করেও নাই, এজন্য আমি আর এইটার পেছনে ইনভেস্ট করি নাই। বেশ ভালো অ্যামাউন্টের টাকা ইনভেস্ট করতে হতো, প্রায় 20-25 হাজার টাকার মতো মিনিমাম, এই জন্য আর ওদিকে যাই নাই। তবে টুমোরো ইনশাল্লাহ যাব। আমাদের ড্রোন আকাশে উঠে যাচ্ছে, উঠে গেল। ড্রোন চলে আসলো। ফাইনাল ডেস্টিনেশনের একটা সিনের কথা মনে হলো সামনের এই রডবাহী গাড়িটা দেখে। আল্লাহ, কি একটা অবস্থায় আছি! এটা মানে এটা ক্রস না করা পর্যন্ত শান্তি হচ্ছিল না। হায় আল্লাহ, কি অবস্থা! বামে গাড়ি বাম দিক থেকে উঠছে, ডান দিক থেকে উঠছে, মানে একটা বিদিকিস্তি অবস্থা। ব্রাহ্মণবাড়িয়া নামটার ভেতর একটা ঐতিহ্যবাহী ব্যাপার আছে, যদিও ব্রাহ্মণবাড়িয়ার লোকরা অনেক ঐতিহ্য বহন করে। এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার মতো যদি বাংলাদেশে আর কয়েকটা জেলা থাকতো এরকম, তাহলে আমাদের পাশের দেশ যে মাঝে মাঝে একটু ঢং টং করে, এবং পাশের দেশের বিএসএফরা যে মাঝে মাঝে যেই ধরনের প্রবলেম বাংলাদেশিদের সাথে করে, এইটা হয়তো তারা সাহস পেত না। উই নিড ব্রাহ্মণবাড়িয়াস ভাই ব্রাদার্স। তো আমার যদি কোনো অডিয়েন্স থেকে থাকেন, আমার কোনো ভাই থেকে থাকেন ব্রাহ্মণবাড়িয়ার, সাড়া দিয়েন।
আপনাদের ব্রাহ্মণবাড়িয়া ক্রস করছি, গন্তব্য শ্রীমঙ্গল মৌলভীবাজার। জাহিদ ভাই একটা কথা বলছিল যে পালসার N160 কেনার আগে তার হচ্ছে হর্নেট 2টা কেনার ইচ্ছা ছিল, তো সে হর্নেট 2টা কেনা নাই। তার অন্যতম প্রধান কারণ হচ্ছে যে হর্নেট 2তে বসলে নাকি তাকে দেখা যায় না, তাকে দেখা যায়, বাইককে দেখা যায় না। তো আসলে কি তাই? হর্নেট 2 বেশি কম্প্যাক্ট নাকি পালসার N160 বেশি কম্প্যাক্ট? আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত আমাদের সাথে শেয়ার করেন। ব্রাহ্মণবাড়িয়ার এই রুটে আমরা রাস্তাঘাট আবিষ্কার করে করে যাচ্ছি, মানে সামটাইমস ইট ফিলস যে আমরা এখানকার লোকাল, সেইভাবে রাস্তাঘাট বের করে 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 যেতে হচ্ছে। আর আজকে তো আমার বাইক ফুল অফ রোডের এক্সপিরিয়েন্স নিচ্ছে। এই হচ্ছে অবস্থা একটা হাইওয়ের। কি পরিমাণ গাড়ি, কি পরিমাণ ট্রাক, বাস, ম্যাক্সিমাম হচ্ছে ট্রাক বাস, যেহেতু প্রচুর পরিমাণ ইন্ডাস্ট্রি আছে এই এলাকাতে। এই এলাকা থেকে শুরু করে একদম ঢাকা পর্যন্ত ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রির কারণে হাইওয়েতে কি পরিমাণ জ্যাম হয় জাস্ট আপনাদের একটা গ্লিমস দিচ্ছি। এই দেখেন কি নেই এখানে, বাম পাশে বাস বহন করা ভ্যান, এই ছোট ছোট অটোরিকশাগুলা, অপোজিট ডিরেকশন থেকে ট্রাক, বাইকের জন্য রাস্তা নাই, রাস্তা বানায় নিতে হবে বাইকারদের। আর এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই ভাই তো মাশাআল্লাহ মাঝেই ঢুকাই দিছে। আর ইনি মাঝে এটা হাইওয়েতে রাস্তার উপরে রেখে নিরুদ্দেশ হয়ে গিয়েছে। এই সিএনজিওয়ালা দেশ ত্যাগ করছে। জাহিদ ভাই বলতেছে এই সিএনজিওয়ালার কি হয়েছে, তা আমি বলছি এই সিএনজিওয়ালা লাইফের উপর ফেড আপ হয়ে গেছে, সে থাকবে না কেউ বদ্ধ করে, এই জন্য জগৎটাকে দেখতে বের হয়েছে। ডান থেকে বাম থেকে মানে এমনভাবে ট্রাক বাস গাড়ি ঘোড়া এমনভাবে হচ্ছে দুই পাশ থেকে অ্যাটাক করছে বলার বাহিরে। আর এইটুক সাইজের অটোরিকশা ইজি বাইক শিউ শিউ করে হচ্ছে চলে আসে, মানে এগুলার একদম জিরো ফিটনেস, বডিতে কিচ্ছু নাই, জাস্ট ব্যাটারির ওয়েট আর পাতলা পাতলা কিছু হচ্ছে এমএস এর শিট। আর কোনো একটা নিউজে হয়তো আমি এমন দেখছিলাম যে সিঙ্গাপুরে আপনার যত বর্জ্য পদার্থ আছে একদম পলিথিন থেকে শুরু করে যত ধরনের বজ্র আছে এবং রিসাইকেল করার মতো যত প্লাস্টিক বা ম্যাটেরিয়াল আছে যেটা বায়োডিগ্রেডেবল না, পরিবেশের জন্য ক্ষতিকর, এই প্রত্যেকটা ম্যাটেরিয়ালকে ইউজ করে তারা ইলেকট্রিসিটিতে কনভার্ট করে। কতটা ভালোভাবে চিন্তা করলে, কতটা দেশ নিয়ে, দেশের পরিবেশ নিয়ে, দেশের জনগণ নিয়ে, দেশের ইকোনমি নিয়ে চিন্তা করলে এই ধরনের ইনিশিয়েটিভ নেওয়া যায়। শুধু সিঙ্গাপুরেই না, মনে হয় আরও অনেক কান্ট্রিতে হয়তো আছে, আমি সিঙ্গাপুরের কথাটা জানি বিধায় আপনাদেরকে বললাম। তো এইটা কি আহামরি খুব কঠিন কিছু আমি জানি না, হয়তো এর জন্য রকেট সায়েন্সের প্রয়োজন থাকতে পারে বা বিলিয়ন ডলারের প্রয়োজন থাকতে পারে। আপনারা কাইন্ডলি আমাকে জানাতে পারেন যদি এই সংশ্লিষ্ট বিষয়ে কারো কোনো আইডিয়া থেকে থাকে। আমরা জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন স্মৃতি চত্বরে চলে এসেছি, আর এই ট্রাক থেকে বালি পড়ছে। আমরা ওই যে সাতছড়ি জাতীয় উদ্যানের মাত্র 7 কিলো দূরে ছিলাম খুব সম্ভবত। ভাই বলল আমরা যেহেতু ব্রেকফাস্টও করি নাই, লাঞ্চও করি নাই, অলমোস্ট লাঞ্চের টাইম হয়ে যাচ্ছে, 12টা বাজে, 12টা বাজতে গেছে আর কি, 11টা 54। তো ভাই বলল যে এইখানে কোথায় নাকি তার পরিচিত খুব ভালো হাঁসের গোশের খাবার আছে, এই জন্য আমরা
এই শায়েস্তাগঞ্জ হয়ে যাচ্ছি শ্রীমঙ্গল, অর্থাৎ সে আমাকে বলেছে 20 কিলো, কিন্তু আসলে 35 কিলো ঘুরে আমরা শ্রীমঙ্গল যাচ্ছি। তা আমি তাকে বললাম যে আল্লাহ না করুক যদি যেই হোটেলের উদ্দেশ্যে বা যেইখানে খাওয়ার উদ্দেশ্যে যাচ্ছ সেটা যদি বন্ধ থাকে তাহলে কি হবে। তখন দেখি সে আর কোনো কথাবার্তা নাই। চুনারঘাট 21 কিলো। মাশাআল্লাহ, এই রাস্তার এই ভিউটা খুব ভালো লাগছে। মাশাআল্লাহ, সিলেটে বেশ কিছু রাস্তাঘাট আছে আর কি যেগুলো খুবই ভালো লাগার মতন। ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ টি। চা বাগানের রাজ্যে আপনাদেরকে স্বাগতম। আশেপাশে যত যা দেখতে পাচ্ছেন সব চা বাগান এবং চা বাগানের মধ্য থেকে রাস্তা। আমরা যাচ্ছি শায়েস্তাগঞ্জের উদ্দেশ্যে হাঁসের গোশ খাওয়ার নিয়াতে। তো আমরা ইনশাআল্লাহ শায়েস্তাগঞ্জে যদি যেই টার্গেটে যাচ্ছি, যেই হোটেলের, সেখানে যদি আমরা পেয়ে যাই খাবার তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, আমাদের উইশ লিস্ট অ্যাকমপ্লিশড। আর যদি নাও পাই তাও হয়তো খুব বেশি খারাপ লাগবে না, কারণ এই যে রাস্তায় যে ভিউ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই উপভোগ্য নান্দনিক ভিউ। থ্যাংক ইউ জাহিদ ভাই ফর ইয়োর সাজেশন। যদিও ঘোরা বেশি হয়ে যাচ্ছে, যেদিন মানে ঘুরতে আসার দিনের জার্নিটা একটু বেশি হয়ে যাচ্ছে। কোথায় কি আসছি তো ঘুরতেই, ভাইয়ের মতো বললাম। এই পাশে এইগুলো একদমই কচি দেখা যাচ্ছে, আর এগুলোর একটু বয়স হয়ে গেছে এরকম বোঝা যাচ্ছে। এর ভেতর থেকে কিন্তু আমি আমার আগের ভিডিওতে মানে বলেছি, হয়তো লাস্ট যখন শ্রীমঙ্গল এসেছিলাম তখন আমি বেশ কিছু ভিডিও করেছি চা বাগানের কিছু ব্যাপার নিয়ে, মানে চা পাতা বা চা গাছ বেসিক্যালি এই জিনিসগুলো তো আসলে বনসাই গাছগুলার যেই মাতৃগাছ আছে, মাতৃগাছের সংখ্যা খুব কম। এই মাতৃগাছ থেকেই আসলে এইগুলোর উৎপত্তি এবং এইগুলা বনসাই করে রাখা হয়। আর এইগুলো থেকে একদম কচি যেই পাতাটা, ছোট্ট এতটুকু যে কচি পাতাটা, সেইটা হচ্ছে বেসিক্যালি চায়ের জন্যে ইউজ করা হয়। এই জায়গাটা একটু অন্যরকম লাগছে না? ইয়েস, চা বাগানের ভেতর থেকে এই ট্রেইল চলে গেছে। আসলে বৃষ্টির সময় কতই না সুন্দর এই জায়গার রাস্তাগুলো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবং এই রাস্তা থেকে কিনা জানি না, শ্রীমঙ্গলের কিন্তু ম্যাক্সিমাম রাস্তা থেকে হাতি চলাচল করে। চা বাগানে যত কর্মীরা আছেন তারা কাজ করছে মাটি খননের কাজ। বেশ অনেকটা এরিয়া জুড়ে মাটি খনন করে ফেলেছে। জানি না মানে কিসের জন্য কাজ হচ্ছে, মানে এই কেন আর তারা এই মাটি খননের কাজ করছে। এনিওয়েজ, খুব ভালো লাগছে। এই যে প্রকৃতি আসলে এনার্জি বুস্ট করে ফেলে। আমরা দুইজনই নিভু এনার্জিতে রাইড করছিলাম, যেহেতু রাইডের একদম শেষ পর্যায়ে চলে এসেছি সেহেতু। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। মাশাআল্লাহ, নাইস কর্নারিং এরিয়া। আমার কর্নারিংগুলো ভিডিও করার কেউ নাই, আফসোস। না, আসলেই সুন্দর। এই যে পাহাড়, নাইস ট্রেইল, নাইস ট্র্যাক, full of cornering area. মাশাআল্লাহ, যেমন ভিউ তেমন কর্নারিং, পরিপূর্ণ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, লাইফস গুড। ডেজার্ট টাইপের চা বাগানের ভিউ হয়েছে। ধূসর পাহাড়, লাল মাটিযুক্ত পাহাড়। এই চা বাগানের মধ্যে আসলে কালো ধোঁয়াটা মানাচ্ছে না। ভাইও ওভারটেক করছে না, বিধায় আমিও করছি না। আসলে আমরা এখন একটু রিল্যাক্সেই যাতায়াত করছি। অনেকে শখ করে দার্জিলিং যান। আমি আলহামদুলিল্লাহ দার্জিলিং গিয়েই আপনাদেরকে বলছি, এবং আমি বেশ অনেক দিন দার্জিলিং ছিলাম। দার্জিলিংয়ের মেইন যে স্পট সব জায়গায় ঘুরেছি আলহামদুলিল্লাহ। তো বিষয়টা হচ্ছে কি, বাংলাদেশের শ্রীমঙ্গলে এবং সাজেকে যারা গিয়েছেন প্রপার মনসুনে, আমার মনে হয় না আসলে তারা যদি আসলেই প্রকৃতির প্রেমী হন,
দার্জিলিং আপনাকে এই ভিউ থেকে হোটেল খুঁজছি, এখানেই মনে হয় আমাদের ভালো হবে, মানে পরিবেশটা একটু হাইজিন আছে আর কি। খাবার কোনটা ভালো? তাহলে এইটা ভিউ ভালো। ওকে, লক কিয়া যায়। আলহামদুলিল্লাহ, সো ফার সো গুড। লাস্টবার যখন আসছিলাম হ্যাঁ। তখন আমরা একটু বেশি আগে চলে আসছিলাম, ওনাদের রান্না হয়েছিল না। আচ্ছা। আমরা ওই বছরে যা খাইছি, খাওয়া দাওয়ার পরে বাইরে থেকে রাস্তার মধ্যে বান্দরে এনে ইয়ে দিয়ে হ্যাঁ হ্যাঁ, হাতি হাটে তো হাতি পারাপার হয়, ই দেয়া থাকে, লেখা থাকে এখানে হাতি পারাপারের রাস্তা। তো এখন খাওয়া দাওয়া করবো আমরা ইনশাআল্লাহ, খাওয়া দাওয়ার পরে আপনাদের সাথে কথা হচ্ছে। আমার অবস্থা খুব খারাপ আছে, প্রচুর কুপাইছে। এখানে একটা গাছ আপনারা যারা কোপ খাইছেন সবাই বাইসে আছে। মনে নাই কেউ, এর পরের ঘটনা একজন মারা গেছে। শরীর ছেড়ে দিয়েছে একদম, আর এখান থেকে যেতেও ইচ্ছা হচ্ছিল না। কিন্তু সমস্যাটা হচ্ছে যে এই এলাকায়, অর্থাৎ এইখানটায় কোনো সিমের নেটওয়ার্ক পায় না। দ্যাট মিন্স আল্লাহ না করুক, যদি কোনো বিপদ আপদ বা কোনো অকারেন্স হয়, তাহলে আমরা না 999 না স্থানীয় কোনো প্রশাসন, কোনো মাধ্যমে যোগাযোগ করতে পারবো না। এই কারণে ভাই বারবার তাড়া দিচ্ছিল যে চলো চলো বের হয়ে যাই। আর আমাদের আসলে মেইনলি আমার শরীর একদম ছেড়ে দিয়েছিল এই ওয়েদার, এই ভিউ, এবং হচ্ছে এই যে সুন্দর রাস্তাঘাট, দুপুরবেলা সুন্দর খাওয়া দাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ, সব কিছু মিলিয়ে। যার দরুন আমি একটু লেট করে বের হয়েছি। ভাই একটু আতঙ্কিত হয়েছে, তার কারণ হলো আমরা যেখানে খাওয়া দাওয়া করেছি, যে মোস্তাকের হোটেল বা কি এরকম নাম, ওই হোটেলটায় এক গ্রুপ ভাই ব্রাদার আসছে। তারা আর কি নিজেরা বলা বলি করছিল যে রিসেন্টলি তারা হচ্ছে ডাকাতদের কবলে পড়ছিল। ফুটেজটা হয়তো আপনারা দেখেছেন। তো উনি ওনার শরীরে যেই ডাকাতটা কোপগুলো দিছিল সেইগুলোর দাগ দেখাচ্ছিল আমাদেরকে। তার সারা শরীর ধরেই আর কি দাগ আছে, সামনে পেছনে। তো ওনারা বলছিল যে ওনাদের 5টা না 7টা মোটরসাইকেল, ওনারা টোটাল 11 জন ছিল, 11 জন থেকে ওই 5টা 7টা মোটরসাইকেল নিয়ে গিয়েছে, এবং সাথে টর্চার ফ্রি। তো এই ঘটনা শুনে ভাই একটু ভীত সন্তুষ্ট হয়ে গেছে স্বাভাবিক। তো উনি বারবার বলছিল যে চলো, এখানে মেইন সমস্যা হচ্ছে এখানে নেটওয়ার্ক থাকে না। এই টোটাল এলাকা থেকে, মানে আপনারা যদি মেইন রোড থেকে শায়েস্তাগঞ্জ এই চুনারুঘাট হয়ে যান, শ্রীমঙ্গল যারা যান বা মৌলভীবাজার যারা যাবেন, যারা ঘুরতে আসেন, এই টোটাল এরিয়াটায় নেটওয়ার্কের খুব বাজে অবস্থা থাকে। একদম লোকাল যারা, আমি জানি না কোন সিমের নেটওয়ার্ক এখানে ভালো। আমার তো হচ্ছে 2টা অপারেটর, 2টার একটাতেও আমি নেটওয়ার্ক পাই নাই। এখন জানি না যে কোন সিমের মানে নেটওয়ার্ক এখানে ভালো পায়। তবে আশ্চর্যজনকভাবে হচ্ছে আমরা যে হোটেলে খাওয়া দাওয়া করলাম, তাদের ওয়াইফাই ছিল। তাদের ওয়াইফাইতে কিছুক্ষণ আমরা সোশ্যাল মিডিয়ায় একটু আপডেট দেখলাম। দেখে ভাই হচ্ছে ড্রোন ফ্লাই করলো, কিছু ফুটেজ নিল, আর আমি বেসিক্যালি রেস্ট নিয়েছি। শ্রীমঙ্গল যাব, ওই দিক থেকে যাওয়া যায়? জি, শ্রীমঙ্গল যাব। হ্যাঁ, শ্রীমঙ্গল যাওয়া যায়। এই সুন্দরপুর দিক থেকে গিয়া, সুন্দরপুর থেকে রাস্তা ভালো? সব দিকে রাস্তা ভালো, শ্রীমঙ্গল পর্যন্ত যায়। আচ্ছা, ধন্যবাদ। তো ঝুঁকিপূর্ণ বেইলি সেতু, আচ্ছা কেমন যেন পরিচিত মনে হচ্ছে এই জায়গাটা। ইয়াস, আমি মেবি এইখানে এসেছি হচ্ছে লাস্টবার ভাইদের সাথে। চুনারুঘাট উপজেলা, এখানে খুঁজছি ব্যারিস্টার সুমন কোথায় খেলতো ফুটবল, তার টিম কোথায়। আমরা চলে এসেছি শ্রীমঙ্গলে, এই জাতীয় জায়গা। এখানে আর দাঁড়াইলাম না। এই জায়গায় আসলে আমাদের বহু দাঁড়ানো হয়েছে, ছবি তোলা হয়েছে, সব কিছুই আছে। নতুন করে সাতগাঁও টি স্টেটে আর দাঁড়ানো হলো না। এটাই শ্রীমঙ্গলকে ওয়েলকাম করে মৌলভীবাজার। ওরে কর্নারিং, আপনারা কতটুকু ফিল করতে পারছেন আমি জানি না, সেই একটা কর্নারিং হয়েছে আর কি মাশাআল্লাহ। ও
ভদ্রলোক পথ হারাই ফেলছিল, তখন পর সে হচ্ছে রিসোর্টে আসছে, রিসোর্ট খুঁজে। এই ভদ্রলোকের মেন্টাল হেলথ ঠিক নেই, তাই সে পাহাড়ে এসেছে মেন্টাল হেলথ ঠিক করার জন্যে। এবার পাহাড়ে উঠে তার ফিজিক্যাল হেলথ মেন্টাল হেলথ সম্পর্কে আমরা জানতে চাই। আপনার কি ফিজিক্যাল হেলথ ঠিক আছে? ফিজিক্যাল হেলথের